বেইজিংয়ে তারেক রহমান ও লি কিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক, দুটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই, চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. প্রায় 2 বছর পর ফিরছে ভারতের ট্যুরিস্ট ভিসা। 28 জুন থেকে আবেদন প্রাথমিকভাবে মিলবে দেশের 5টি কেন্দ্রে। দর্শক স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে তিনি এই আহ্বান জানান। বেইজিং সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই যোগ দেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে। সেখানে আমন্ত্রণ জানানো হয় চীনের কয়েকশো ব্যবসায়ীকে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. বাংলাদেশ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের যৌথ রূপকার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশের মাধ্যমে চীনের ব্যবসায়ীদের প্রবৃদ্ধিকে সহায়তা করাবে বাংলাদেশ। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিং। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে তিনি দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সেদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বেইজিং থেকে মারুফা রহমানের রিপোর্ট। রাজধানীর বেইজিংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সাড়ম্বরে সংবর্ধনা দেওয়া হয় চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। এ সময় তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিক সংবর্ধনায় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক। চীনের প্রধানমন্ত্রীর আয়োজনে বিশেষ নৈশভোজে স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে সাথে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, দেশের অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে। আমাদের এই সফরের মূল উদ্দেশ্য যেটা এমইউতে একটা থাকবে, এমইউর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো জোরদার করা যায় এবং যে ভিত্তির উপরেই বাংলাদেশ চায়নার সম্পর্ক গড়ে উঠেছে, যেখানে বাইল্যাটারাল মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল রেসপেক্ট সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, সেটাকে আমরা ধারণ করতে চাই। China welcomes Bangladesh's application for regional comprehensive economic partnership. সফরের অংশ হিসেবে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ দিনকে দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবারকার চীন সফরে দেশটির উষ্ণ অভ্যর্থনা সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এদিকে এবারকার সফর ঘিরে চীনের সাথে বিনিয়োগ, ঋণ এবং প্রকল্প কেন্দ্রিক যে সমস্ত আলাপ হয়েছে তার সবটুকুই বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। দেখার বিষয় এই সফর পরবর্তী সময়ে এই প্রকল্প, বিনিয়োগ এবং ঋণ সহায়তাগুলো কতখানি আলোর মুখ দেখে। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না। দীর্ঘ প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য পুনরায় ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আগামী 28 জুন থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এই সুখবর জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রাথমিকভাবে দেশের 5টি কেন্দ্র থেকে এই ভিসা মিলবে। দীর্ঘ 24 মাসের স্থবিরতা ভেঙে অবশেষে খুলছে প্রতিবেশী দেশটিতে ভ্রমণের দুয়ার। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন ও দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে মেডিকেল ভিসা চালু হয়, আর এবার এলো ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা। We are resuming our normal visa applications for tourist visas. নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক পরিদর্শন করেন। পরে ব্রিফিংয়ে তিনি ঘোষণা দেন, অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 28 জুন থেকে আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে ভারত। টুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর টুরিস্ট ভিসা। হাইকমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে দেশের 5টি প্রধান কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী থেকে মিলবে এই পর্যটন ভিসা। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রগুলোর কার্যক্রমও স্বাভাবিক হবে। সেই সাথে সম্প্রসারিত হবে মেডিকেল ভিসার পরিধিও। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। আলমোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে। ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে এই বিশেষ মর্যাদা দেয়া হয়। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় টেবিল অব প্রেসিডেন্সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের পর নিখোঁজ অন্তত 11,000 মানুষ। এখন পর্যন্ত 188 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে দেশটি। আহত 1,500-এর বেশি। ধসে পড়েছে বহু ভবন। ভূমিকম্পের দৃশ্যকে ভৌতিক সিনেমার সঙ্গে তুলনা করেছেন প্রত্যক্ষদর্শীরা। এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ততটা গভীরে না হওয়ায় ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মত বিশ্লেষকদের। ধসে পড়েছে সুবিশাল ভবন, সেখানে খোদাই করে নিখোঁজদের উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা। জোড়া ভূমিকম্প আঘাতের পর ভেনেজুয়েলার দৃশ্য এটি। বুধবার সন্ধ্যায় আঘাত হানে 7.2 মাত্রার ভূমিকম্প। মাত্র 1 মিনিটের ব্যবধানে 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। ভূকম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশ কলম্বিয়া ও ব্রাজিলেও। জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাস, কারাবোবো, মিরান্দা ও ট্রুহিও রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাদ ধসে পড়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের। লা গুয়ারা ফ্যালকনকে ঘোষণা করা হয়েছে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে। আবাসিক ভবন, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ গেছে বহু মানুষের। এতে নিখোঁজ অন্তত 11,000 মানুষ। একে ভৌতিক সিনেমার সঙ্গে তুলনা করেছেন প্রত্যক্ষদর্শীরা।
Me indicaba que había কম্পনটা হয়তো 14 বা 15 সেকেন্ড স্থায়ী হয়েছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যেন 3 ঘন্টা ধরে চলছে। হয়তো এটা ছিল খুবই তীব্র, বিল্ডিংটা দুলছিল, খুবই বাজেভাবে কাঁপছিল। uno fueron como 3 horas, ¿no? Porque দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করে দুর্যোগ মোকাবেলায় সাধারণের পাশে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের খুব অগভীরে হওয়ায় প্রাণহানি এত বেশি বলে মত বিশ্লেষকদের। ভূমিকম্প যে গভীরে শুরু হয় তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর যত গভীরে এটি ঘটে সেই বিন্দু এবং ভূপৃষ্ঠের মধ্যে দূরত্ব তত বেশি হয়, যার ফলে উৎস থেকে দূরে সরে যাওয়ার সাথে সাথে শক্তি তরঙ্গগুলো বিলীন হয়ে যেতে পারে না। উদ্ধার কাজ সহ কারাকাসকে চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও মানবিক সহায়তা পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, চীন ও ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশ। আফরিন মৌ, নিউজ 24। 1 মিনিটের ব্যবধানে 2 বার শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই ভেনেজুয়েলার লাখো মানুষের ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল। এই ঘটনাটি বিশ্বজুড়ে আবারও এক বড় প্রশ্নকে সামনে এনেছে। প্রযুক্তি কি আসলেই প্রাকৃতিক দুর্যোগে জীবন বাঁচাতে পারে? বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ পারে, কিন্তু কিভাবে? এ নিয়েই থাকছে প্রতিবেদন। এই দৃশ্যই বলে দেয় কতটা শক্তি নিয়ে ভেনেজুয়েলায় আঘাত এনেছে ভূমিকম্প। 1 মিনিটের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, মিরান্দা ও ত্রুহিও রাজ্য। ঘটেছে বহু হতাহতের ঘটনা। ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই ভেনেজুয়েলার লাখো মানুষের ফোনে জরুরি বার্তা পাঠিয়েছিল গুগল। একই দিনে জাপানেও 7.2 মাত্রার ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই মোবাইলে সতর্ক বার্তার সাইরেন বেজে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন মানুষের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনগুলোকে গুগল বিশাল সেন্সর নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। ফোনের ভেতরে থাকা মোশন সেন্সর ভূমিকম্পের প্রাথমিক ও দ্রুত গতির তরঙ্গ শনাক্ত করতে পারে। নির্দিষ্ট এলাকার অসংখ্য ফোন একসঙ্গে এই কম্পন টের পেলে গুগলের অ্যালগোরিদম তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের স্থান ও তীব্রতা মেপে ফেলে। পাশাপাশি আশপাশের সব ফোনে দ্রুত নোটিফিকেশন পাঠিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন সতর্ক বার্তাটি ঝাঁকুনির কয়েক সেকেন্ড আগে ফোনে আসে, তবে এ সময়ের মধ্যেই মানুষ বিপজ্জনক কাঠামো থেকে দূরে সরে যেতে পারে। তারা জানান এই প্রযুক্তি ব্যবহার কেবল ভূমিকম্পেই সীমাবদ্ধ নয়, ক্লাউড কম্পিউটিং এবং রিয়েল টাইম ডেটা নেটওয়ার্ক ব্যবহার করে বন্যা ও ঝড়ের মতো দুর্যোগেও মানুষকে আগে থেকে সচেতন করা সম্ভব। আফরিন মৌ, নিউজ 24। পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইসরাফিল। অনুষ্ঠানে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরার গুরুত্ব, ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 2023 সালের তুলনায় 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেবা খাতে দুর্নীতি হয়েছে 15% বেশি। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক জরিপে। রাজধানীর ধানমন্ডিতে জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সংস্থাটি। জানায় এই সময়ে ঘুষ নেওয়া হয়েছে 12,633 কোটি টাকা। সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে গঠন করা এই সরকারের সময়ে সেবা খাতে গঠিত ভয়াবহ দুর্নীতির তথ্য দিল টিআইবি। যেসব খাতে কমেছে তার মধ্যে রয়েছে ভূমি, বিদ্যুৎ, পাসপোর্ট ইত্যাদি। আর যেসব খাতে বেড়েছে তার মধ্যে রয়েছে ব্যাংকিং, শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিআরটিএ। বিভিন্ন খাতে সেবা নিতে গিয়ে শহরের তুলনায় ঘুষের শিকার পরিবারের সংখ্যা গ্রামাঞ্চলে বেশি। স্বাস্থ্য সেবায় টিকিট সংগ্রহ ও কৃষি খাতে সার প্রাপ্তির মতো সেবায় ঘুষের বা নিয়ম বহির্ভূত অর্থের লেনদেনের হার দ্বিগুণ থেকে প্রায় 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সেবাদাতাদের জন্য আচরণবিধি প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা, এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটা উত্তরদাতারা বলেছেন এটি হচ্ছে যে প্রকাশমান যে চিত্র সেটার অন্যতম কারণ। দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দুদকের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন টিআইবি। অপশাসন সুশাসনের ঘাড়িতে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। গত 4 মাসে সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 24 লাখ কোটি টাকা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এমনটা তুলে ধরেছেন বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন। এদিকে দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ছে বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাজেট আলোচনায় জনস্বার্থে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। বলেন, দেশের 4টি টেলিফোন কোম্পানির কাছে সরকারের 13,000 কোটি টাকা পাওনা। এছাড়া ছুটির দিনে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টিও স্পিকারের দৃষ্টিতে আনেন তিনি। রেজা কিবরিয়া ব্যাংক ঋণের সুদের হার কমানোর আহ্বান জানান, আর শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বাজেট জনবান্ধব এবং পিছিয়ে থাকা এলাকার উন্নয়নে সহায়ক হবে। এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরো 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। যেসব মালিকেরা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, টাকা পাচার করেছে, এই ব্যাংকগুলো থেকে লুটপাট করেছে, সেই মালিকগুলোর কাছেই মাত্র 7.5% টাকার কথা বলে ব্যাক দেওয়ার কথা বলে আবারও সেই মালিকদের কাছেই ব্যাংকগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ফায়দা কি হতে পারে সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা এই সংসদে কৃতজ্ঞ থাকতে পারি। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী এমন একটা ব্যাকবোন বানাতে চেষ্টা করছে যেটার উপরে আমরা নেক্সট 5 বছরের ডেভেলপমেন্ট আমরা দাঁড়া করাতে পারি। করের আওতা বাড়িয়ে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগকে সাহসী সিদ্ধান্ত বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে মুদির দোকান, বিউটি পার্লার সহ 16 খাতে কর আরোপ হলে ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। কর ব্যবস্থাপনায় আসবে ভারসাম্য। তবে কর আদায় প্রক্রিয়া সহজ এবং ভোগান্তি মুক্ত রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শালি জয়। রাজধানীর কাঁঠালবাগান এলাকার মুদি ব্যবসায়ী বিধানচন্দ্র চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন স্থানীয় মধ্য আর নিম্ন আয়ের মানুষের কাছে। আগামী বছর থেকে তার ব্যবসাকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। নতুন করে ঘোষণা সরকার দিয়েছে 26 এবং 27 সালের, যে ছোটখাটো মুদি দোকান, টং দোকান, পানের দোকান এদের আবার ভ্যাটের আওতার ভিতরে আনবে। শুধু মুদির দোকানই নয়, এখন থেকে টাইলস, স্যানিটারি পণ্য, হার্ডওয়্যারের দোকান, বিউটি পার্লার, কনফেকশনারি, রেস্তোরাঁ সহ প্রাতিষ্ঠানিক কর ব্যবস্থার বাইরে থাকা বা সীমিত কর কাঠামোর মধ্যে থাকা 16 ধরনের ব্যবসা খাতকে করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আর এ নিয়ে এ খাতের ব্যবসায়ীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। একটা পণ্য যখন আমি কাস্টমার কাছে 70 টাকা বিক্রি করে ফেলছি, তারপরে যখন তার কাছে বলবো যে স্যার এটা আরো ব্যাট যোগ হয়েছে, তখন তাই 1 লাখ টাকা বিল করলাম আর আপনার 15% ব্যাট, তারা আইসা কিন্তু সেই জিনিসটা বোঝেন না। তারা আইসা বলে যে কম কত। আমার ব্যবসা ছোট, আমি কম বেট দিচ্ছি, আরেকজনের ব্যবসা বড়, সে বেশি বেট দিবে। এই টাকাটা যদি আমাদের জন্য সরকার উন্নয়নমূলক কাজ করে, আমরা সুবিধাগুলো বুক করতে পারবো। অর্থনীতিবিদরা মনে করছেন আওতা বাড়ানোয় ভারসাম্য আসবে কর ব্যবস্থাপনায়। তাদের মতে করের হার বাড়ানোর চেয়ে করদাতার সংখ্যা বাড়ানোই বেশি টেকসই পথ। আমাদের অর্থনীতির যে কাঠামো আছে সেখানে ইনফর্মাল সেক্টরটা অনেক বড়, আর এটার ইমপ্লিকেশন হচ্ছে যে আমরা এখান থেকে যে কর আদায় করার সম্ভাবনা সেটা থেকে আমরা বঞ্চিত হই। সুতরাং এটা একটা সাহসী সিদ্ধান্ত হিসেবেই আমাদেরকে স্বাগত জানাতে হবে। ৬০ লক্ষ টাকা হলে ট্যাক্সের আওতায় আসতেছে, তো তাদেরকে অ্যানুয়াল ইনকাম সেটা এক্সিড করতেছে না, আগে করে নাই, সেটা আলাদা কথা। দেশের কয়েক লক্ষ কোটি টাকার অনানুষ্ঠানিক খাতে কর সংগ্রহের পদ্ধতি কি হবে তা সরকারকে দ্রুতই পরিষ্কার করা উচিত মনে করেন এই অর্থনীতিবিদ। মুদির দোকান হোক আর যাই হোক, সবাই তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে। আজকাল সবাই মোবাইল টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত। এটাকে খুব স্বচ্ছ হতে হবে, সহজ হতে হবে, আর কোনো হ্যারাসমেন্ট মুক্ত হতে হবে। তাহলে আমার মনে হয় যে জনগণ এর সুফল পাবে। গত অর্থ বছরে মূল্য সংযোজন কর বাবদ রাজস্ব সংগ্রহ ছিল 1,42,000 কোটি টাকার মতো। এবার তা আরও বাড়ানোর লক্ষ্য সরকারের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শেরপুর সীমান্তে বিজিবির হাতে নারী, শিশু সহ 9 জন আটক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিউপির টহল দল হারিয়ানাকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই হিন্দু সম্প্রদায়ের। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। এদের মধ্যে 4 শিশু, 3 নারী ও 2 জন পুরুষ আছে বলে নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য 40,000 টাকার বিনিময়ে চুক্তি হয় শেরপুর স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্যদের সাথে। কর্ণজোড়া বিউ থেকে ওই যে বিজিবি ওরা 9 জনকে নিয়ে আসছে, তার মধ্যে হচ্ছে অ্যাডাল্ট হলো 5 জন, আর একটা হচ্ছে 14-15 বছরের মেয়ে আছে, আর বাকিগুলো হলো একবারে কম বয়স, একটা 7 মাস, 4 মাস, আর হলো 7 বছর। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক স্মরণে হকি স্টেডিয়ামে বসেছিল সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের মেলা। সদ্যপ্রয়াত এই মহিরুহের কর্মময় জীবন, নেতৃত্ব গুণ এবং ক্রীড়ার প্রতি নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সাবেকরা। বাংলাদেশের হকি ইতিহাসের এক অবিনশ্বর ও কিংবদন্তির নাম আব্দুস সাদেক। তিনি শুধু একজন দক্ষ খেলোয়াড়ই ছিলেন না, বরং দেশের হকি ও ফুটবল 2 অঙ্গনেই ক্ষুদ্র ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। একই সাথে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ফুটবল ও হকি দলের প্রথম অধিনায়কও ছিলেন এই গুণী মানুষটি। গত 20 জুন না ফেরার দেশে পাড়ি জমান ক্রীড়াঙ্গনের এই প্রিয় মুখ। তার এই চলে যাওয়ায় দেশের ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। মরহুমের স্মরণে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়রা। সেখানে বক্তারা তার সফল কোচ ও দক্ষ সংগঠক পরিচয়ের পাশাপাশি একজন পরম অভিভাবক হিসেবে তার অবদানকে স্মরণ করেন। সাদেক ছিল এই দেশের গর্ব, আর্মাটলা স্কুলের গর্ব এবং আমারও গর্ব। ওনার ব্যবহার সবকিছু মিলেই কিন্তু সাদেক ভাই হয়েছে। খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশের হকি ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আব্দুস সাদেক। দেশের হকির উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা বিকাশ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করে গেছেন এই কিংবদন্তি। সাবেক সতীর্থ বর্তমান প্রজন্মের দাবি, তার দেখানো পথ ধরেই এগিয়ে যাক দেশের হকি। তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি ছিল সবার কাছে, ছোট বড় এবং হকির বাইরেও যারা ছিলেন তাদের কাছেও কিন্তু তার গ্রহণযোগ্যতাটা আসলে অনেক ছিল। তার সাথে কাজ করার কলিগ হিসেবে, কারণ উনি সরাসরি আমার সেক্রেটারি ছিলেন, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সবাই কিন্তু সাদেক ভাইকে চিনে। এই দেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় যেটা সভ্য পরিবেশ যেটা বলবেন, এটা সেখানে সবাই জিজ্ঞেস করে যে সাদেক ভাই তো হকি খেলতেন। মাঠ ও মাঠের বাইরে আব্দুস সাদেকের সততা, নিষ্ঠা এবং নেতৃত্ব গুণ বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমনটাই প্রত্যাশা সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়দের। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।